নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত হবে না জেনেও ককবরকে রোমান স্ক্রিপ্ট নিয়ে রাজনীতি করছে তিপ্রামথা বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার বাইজাল বাড়ির জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কখনো কোনো নির্দিষ্ট জাতি গোষ্ঠীর হয় না, মুখ্যমন্ত্রী সবার জন্য বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অন্তর্ভুক্ত বাইসাল বাড়িতে জনজাতি সমাবেশে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অষ্টম তপশিলে গ্রহণযোগ্য হবে না কোনো বিদেশি ভাষা, এই বিষয়টি জানা সত্ত্বেও ককবরকে রোমান স্ক্রিপ্টের দাবি করছে মথা বলে এদিনের সমাবেশে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বাইরে একটা এবং ভেতরে আরেকটা বলে বিভ্রান্তির রাজনীতি করছে তিপ্রামথা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে গণতন্ত্র আমরা আপনাদের দিলাম, এখন এই স্ক্রিপ্ট নিয়ে আন্দোলন করছেন। আমি বারবার বলছি যে এই স্ক্রিপ্টের আপনারা যদি করেন তো নেক্সট জেনারেশনকে আপনারা কি জবাব দেবেন? এই ফরেন থেকে একটা 6-8 শিডিউলে যখন এখানে ক্লিয়ার কাট লেখা আছে কোনো বিদেশি স্ক্রিপ্ট সেটাকে অ্যাকসেপ্ট করবে না। আপনারা আগামী দিন কি করে এই 8 শিডিউলে এই স্ক্রিপ্টকে আপনারা সেখানে তার রেজিস্ট্রেশন করবেন? বন্ধুগণ, এই বিষয়ে বারবার কথা বলেছি, ওনারাও স্বীকার করছেন, ওনারাও কয়েকজন এসে বলছেন না এটা তো জানি আমরা সম্ভব হবে না। আবার বাইরে গিয়ে রাজনীতির কারণে আবার মানুষকে উস্কানো হচ্ছে। যা বলবি আমি সামনে যেটা বলবো বাইরে গিয়ে এটা বলবো, একই অদ্ভুত। একবার এসে বলে হ্যাঁ ঠিক আছে আমরা জানি। আমাদের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বলছেন যে দেবনাগরী যদি আপনারা করেন নো প্রবলেম, হিন্দিতে কথা বলি অথচ দেবনাগরীতে স্ক্রিপ্ট করব না, অদ্ভুত। অসুবিধা কি আছে? এটা তো আমাদের দেশের। তো রোমান স্ক্রিপ্ট আমার নিতে হবে। আমরা জানি কোন ইনস্টিটিউশন থেকে এই বিষয়গুলো যাতে এখানে রোমান স্ক্রিপ্ট হয় এবং আমাদের জনজাতি গোষ্ঠীদের যাতে নিশ্চিহ্ন করা যায় সেই চক্রান্ত চলছে। বন্ধুগণ, আমাদের এখানে অতুল দেব বর্মার কমিটি আমরা করেছিলাম, একটা খালি মিটিং করেছে, উনি সাবমিট করবেন হয়তোবা। তো আমরা তো বারবার চেষ্টা করছি, আমাদের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় যে আমাদের নেতৃত্ব বারবার বলছেন যদি ঠিক আছে। আমরা দেখেছি যখন এডিসিতে আপনারা শাসনভার গ্রহণ করলেন, আপনাদের যদি বাংলা শব্দের উপরে আপনাদের এতই অসুবিধা হয় সেখানে বাংলাকে মুছে দিয়েছেন তড়িৎ গতিতে, যেটা বাংলাদেশে আমরা মাঝে মাঝে দেখি, বিভিন্ন দেশের মধ্যে আমরা দেখি। এই চিত্র আমাদের চোখে দেখা। আমরা দেখলাম কি বাংলার প্রতি যদি আপনাদের এই, আমরা বলছি না যে বাংলা স্ক্রিপ্ট আপনারা নেন, ফরগেট অ্যাবাউট ইট, আপনারা দেবনাগরী করেন। আমার বিধানসভার মধ্যে কথা হয়েছিল, তখন যিনি অপোজিশনে ছিলেন উনি কি বলেছেন যে আমাদের কোনো অসুবিধা নাই যদি সেটা তামিলনাড়ুর স্ক্রিপ্ট। আমি সাথে সাথে বললাম আই অ্যাকসেপ্ট, তামিলনাড়ুর স্ক্রিপ্ট আপনারা নিন। এরপর আবার পেছনে চলে গেলেন। মানে কখন কি বলবে কি কেউ জানে না, নোবডি নোজ। 2028 সালে রাজ্যে জনজাতিদের মুখ্যমন্ত্রী হবেন বলে যে মন্তব্য করেছিলেন মথা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তারও তীব্র ভাষায় সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার ইতিহাসে আগেই জনজাতি সম্প্রদায় থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, তেমনি হয়েছেন মণিপুরী সম্প্রদায় থেকেও। বাঙালি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী তো রয়েছেনই। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো নির্দিষ্ট একটি জাতি বা গোষ্ঠীর মুখ্যমন্ত্রী না, তিনি সবার মুখ্যমন্ত্রী বলেও এই দিনের সমাবেশে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী আগামী দিন কে হবে? জনজাতি গোষ্ঠীর। আরে এই ত্রিপুরাতে জনজাতি গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে এসসি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে মণিপুরী গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে বাঙালিও মুখ্যমন্ত্রী হয়েছেন। তো মুখ্যমন্ত্রী ট্রাইবেলসের হয় না, মুখ্যমন্ত্রী সবার জন্য হয়। আমি যে মুখ্যমন্ত্রী সব মানুষের জন্য, ত্রিপুরার সব মানুষের জন্য আমি মুখ্যমন্ত্রী। আমি কোনো বাঙালি, মণিপুরী, আমি মাইনরিটি মুখ্যমন্ত্রী হয় না। এইভাবে সুড়সুড়ি দিয়ে মানুষকে ভুল বানানোর জন্য একটা ফ্যাক্টরি বানিয়েছে। সেই ফ্যাক্টরির মাধ্যমে এইসব কথা মানুষকে, বিশেষ করে আমার কষ্ট হয় যুব সম্প্রদায়ের। ওরা যখন স্ট্রাইক করেছিল আমার মনে আছে, রাস্তা ওরা অবস্থান ধর্মঘট করেছিল, আমার সাথে ওরা দেখা করেছে। আমি ওনাদেরকে বললাম যে তোমরা কিভাবে
আগামী প্রজন্মের কাছে কি করে মুখ দেখাবে? এদিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তীব্রামথার উদ্দেশ্যে রাজ্য মন্ত্রিসভার সদস্য বিকাশ দেববর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়াও দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও অনেক অত্যাচার সহ্য করার পরে এই ধরনের মন্তব্য করেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা, তবুও তাঁর বক্তব্য সমর্থন করে না সরকার বা দল বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে জনজাতি এলাকাগুলিতে নিজেদের সংগঠনকে সুসংহত করে চলেছে ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত এই সমাবেশগুলিতে সাধারণ জনজাতি অংশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে রাজ্যের প্রতিটি জেলায় নির্মাণ করা হচ্ছে ডি এডুকেশন সেন্টার। মঙ্গলবার খোয়াই জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার খোয়াই জেলার উন্নয়নে মোট 113 কোটি টাকার 11টি নতুন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ধলাবিলে আয়োজিত হয় এদিনের মূল অনুষ্ঠানটি। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের অবকাঠামো উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত অর্থ বছর থেকে চলতি অর্থ বছরে 5,000 কোটি টাকা বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নিশ্চয়ই আপনারা জানেন যে এর মধ্যে আমরা যে বাজেট গত লাস্ট ইয়ার টু লাস্ট ইয়ার আমাদের বাজেট প্রায় 27,000 কোটি টাকা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গত যে 25-26 যে আমাদের বাজেট, সেখানে আমরা 27,000 কোটি টাকা থেকে আমরা 1 লাফে আমরা 32,000 কোটি টাকা গেছি। তো সেই জায়গার মধ্যে আমরা ইনফ্রাস্ট্রাকচার মধ্যে ডেভেলপ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে খুব জোর দিয়েছেন যে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয়, মানুষের সুযোগ সুবিধা যদি না হয়, এবং তাতে করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে বাইরের থেকে অনেক লোক আসবে, বাইরের থেকে এখানে আসতে চেষ্টা করবে। আপনারা শুনে খুশি হবেন, কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম এবং সেখানে সমস্ত নর্থ ইস্টার্ন জোনের অষ্টলক্ষ্মীর মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা ওপেন করেছিলেন, সেটা উদ্বোধন করেছিলেন। বিভিন্ন স্টল সবার জায়গায় সব স্টেটের থেকে লাগানো হয়েছিল সেখানে, এই আমাদের ভারত মণ্ডপে। সেখানে ইনোগ্রেশনের পরে সেখানে যারা এই আমাদের যে কারণে এখানে করা হয়েছিল, বিভিন্ন যারা ইনভেস্টার সামিট, 30,000 কোটি টাকার মোহ হয়েছে। সেই 30,000 কোটি টাকার মধ্যে 15,000 কোটি টাকা শুধু ত্রিপুরার মধ্যে মোহ হয়েছে। আপনারা ভাবুন। তো যারা ইনভেস্টার্স এরা কিন্তু এমনিতে আসবে না, বাবা আমি পয়সাটা লাগাবো, হ্যাঁ আমারটা সেফ আছে কিনা। প্রতিটি জেলায় একটি করে ডি এডুকেশন সেন্টার স্থাপন করার রাজ্য সরকারের প্রতিবদ্ধতা বাস্তবায়নের লক্ষ্যে খোয়াই জেলাতেও একটি নেশামুক্তি কেন্দ্র নির্মাণ করার ভিত্তি স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমাদের এই যে ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের কি দিলেন যে আউট অফ 50 করোড়, ওনার 50 কোটি টাকার উপরে বেশি দেবেন না। আজকের এই যে এখানে ডেভেলপমেন্ট হলো, এখন পর্যন্ত 48 করোড় পেয়েছি। তাহলে এতগুলো টাকা কে দেবে? আমাদের বাজেট থেকে, আমরা বাজেট থেকে প্রায় 35 কোটি টাকার উপরে আমাদের বাজেট থেকে আমরা দিয়েছি, যাতে এই খোয়াইয়ের এই প্রকল্পগুলো প্রপারলি হয়। এবং এই যে ইকুইপমেন্টের জন্য কোথার থেকে আসবে? ইকুইপমেন্টের জন্য 10 কোটি টাকা আলাদাভাবে আমরা আমাদের সরকার থেকে আমরা দিয়েছি। আপনারা জানেন যে বিধানসভার মধ্যে আমাদের বাজেটের সময় আমরা ডিসিশন নিয়েছিলাম, বিরোধীরা এখানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমার তো বলতেই হবে, বিরোধীরা সব বিরোধী এখানে ওনার মতো না, অনেক বিরোধীরা আছেন, সেখানে অনেক সময় জিজ্ঞেস করছেন কোথায়, যা বলে একটা কাজও হয় না। আর আমরাও সে বিধানসভার মধ্যে আমি বলেছিলাম যে আমরা যে প্রতিটা 8টা ডিস্ট্রিক্টের মধ্যে এই যে ডি এডিকশন সেন্টার আমরা করব, আজকে আমাদের বাজেটের মাধ্যমে যেটা বলেছি সমস্ত ডিস্ট্রিক্টে আমরা একটা করে এইভাবে আজকের যে এখানে ভূমি পূজন হলো, সেই ডি এডিকশন সেন্টার এখানে খোলা হচ্ছে। বন্ধুগণ, এদিন খোয়াই জেলা হাসপাতাল সহ 2টি প্রকল্পের শিলান্যাস ও ভূমি পূজনও করেন মুখ্যমন্ত্রী। জনকল্যাণে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
নতুন মাত্রা পেল ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন। আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা ও কনসুলার পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্তে দুদেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি প্রভাব পড়েছে সাধারণ মানুষের সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন বেড়েছে আরো এক ধাপ। আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন থেকে ভিসা ও কনসুলার পরিষেবা নির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার থেকে কার্যকর করা হয়েছে এই সিদ্ধান্ত। কূটনৈতিক মহলের মতে দুই দেশের পারস্পরিক সম্পর্কে তিক্ততা আরো বাড়তে পারে এই সিদ্ধান্তের ফলে। সাম্প্রতিক সময়ে অস্থির রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। ঢাকায় ভারতীয় হাই কমিশনের সামনে হামলার চেষ্টা এবং চট্টগ্রামে সহকারী হাই কমিশন অফিসের আক্রমণের ঘটনার পর পরিস্থিতি জটিল হয়ে উঠেছে ক্রমশ। এই প্রেক্ষাপটে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন থেকে কার্যত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত পরিষেবা। যদিও ভারতে বাংলাদেশের বিভিন্ন হাই কমিশন অফিসের সামনে সাম্প্রতিক বিক্ষোভগুলিতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি, তবুও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই সিদ্ধান্তের প্রভাব গোটা দেশে সীমিত হলেও এর প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়তে পারে ত্রিপুরায়। ঐতিহাসিক ও সামাজিক কারণের সঙ্গে বাংলাদেশের এক গভীর আত্মিক সম্পর্ক রয়েছে এই রাজ্যের। দেশভাগের সময় ভিটে মাটি ছেড়ে আসা বহু মানুষের আত্মীয় পরিজন এখনো বসবাস করছে বাংলাদেশে। নিয়মিত যাতায়াত ও যোগাযোগের মাধ্যমে এই সম্পর্ক বজায় রয়েছে আজও। ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় সেই যোগাযোগে বড়সড় ছেদ পড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এখন ভিসা অফিসে আইছি, ভিসা জমা দিছিলাম, দেওয়ার ডেট আছে তাই জানতে আইছিলাম। 2 মাস হয়ে গেছে। কবে ডেট আছে? এই কালকে ডেট আছে। হ্যাঁ, যাইতে পারছেন না পেলে কি কইছে তারা? তারা কইছে এখন বদ্ধ। আপনি জানতে চেষ্টা করছেন কি কারণে বন্ধ? না, তারা কইছে যখন খুলে তখন জানাই দিব, পেপারে শুনবেন, খবরে শুনবেন। কি কাজে যাইতেন? এমনি আত্মীয় বাড়িতে ঘুরতে যাইতাম। কালকে যাওয়ার ডেট আছে? কালকে যাওয়ার না, মানে ভিসা হওয়ার ডেট আসবো কালকে। হ্যাঁ, এখন কি কইছে বিষয়টা কি করব? তারা বলছে জানাইবো পরে। আপনি কি জমা দিচ্ছেন যেটা কি আজকে পাবেন না কালকে পাবেন? কালকে পাওয়ার কথা ছিল। বাড়ি কোন জায়গায়? বিশ্রামগঞ্জ। বাংলাদেশে কোন জায়গায় যাচ্ছেন? কুমিল্লা। আচ্ছা, এরা আমরা কি কমু কোন, এটা তা দুই দেশের মধ্যে একটা ঝামেলা হয়ে রয়েছে, এটা তো আর আমরা কিছু করতে পারি না। মানে সরকার যদি কিছুটা সাহায্য করে তাইলে এটা দুনো দিক দিকেই ঠিক হয়ে যায়, এটা তো আর এইভাবে চলে না। যেতে পারতেছেন না, কতটুকু অসুবিধা? অসুবিধা তো এটা আছে, দরকার ছিল যাওয়ার, যাইতে পারতাছি না। আপনার নাম? শিপ্রা রানী পাল, বাসা? বিশ্রামগঞ্জ। ইতিমধ্যেই বাংলাদেশের এই সিদ্ধান্তকে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক প্রতিক্রিয়া বলেও ব্যাখ্যা করছেন কেউ কেউ। এর আগে ঢাকায় ভারতীয় হাই কমিশনের সামনে জমায়েতের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনার পর সাময়িকভাবে দুটি ভিসা অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতও। সেই ঘটনার পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই আগরতলার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মত অনেকের। তবে কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখা উভয় দেশের স্বার্থেই জরুরি। বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত ভবিষ্যতে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকের একাংশের মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দুর্নীতি দমনে সহায়ক হবে রেগার বদলে কেন্দ্রীয় সরকারের আনা জি রামজি। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমনটাই প্রতিক্রিয়া দিলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। বক্তব্য রাখতে গিয়ে বিস্তার পঞ্চায়েতের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তির 90% অর্থরাশি 15 জানুয়ারির মধ্যে ব্যয় করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভায় পৌরোহিত্য করেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। মনরেগা আইনের পরিবর্তন করে আনা ভিবিজি রামজি আইন লাগু করা হবে। এখন 125 দিনের কাজ পাওয়া যাবে, তৈরি হবে দক্ষ কারিগর। মনরেগায় যে দুর্নীতি হতো তা বন্ধ হবে বলে দিন জানিয়েছেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। বিল পাস হওয়ার পর এখন সেটা আরেকটু প্রসেসিং আছে, আইনে পরিণত হবে। সেটা হলে আমি এখনো পর্যন্ত এটা সম্পর্কে যেটা স্টাডি করেছি, এক তো আগে 100 দিনের কাজ পেত, এখন 125 দিনের কাজ সেখানে পাবে। এবং সেটার লক্ষ্য শুধুমাত্র কাজ দেওয়া নয়, আমি যেটা বললাম দক্ষ কারিগর হিসাবে সেখানে তৈরি করা। আর সেটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, এর আগে মনরেগার মাধ্যমে
যে ধরনের দুর্নীতি হতো, যে ভুয়ো জব কার্ড থেকে শুরু করে 50 জন কাজ করেছে তো 100 জন দেখিয়ে দেওয়া, কোথায় কাজ হয়েছে, কে তার হিসেব দিয়েছে, কিভাবে তার হিসেব মেনটেন করা হতো ইত্যাদিতে অনেক দুর্নীতি আমরা দেখেছি। আমি তো সিপিএমের সময় আমার মনে আছে, আমিও গ্রামে থাকি, আমি গ্রাম পঞ্চায়েতে থাকি। আমার পাশের বাড়ির ছেলেরা তারা দৈনন্দিন পার্টিতে যেতে দেখা যেত না, কিন্তু পার্টি অফিসের মিটিংয়ের সিপিএমের মিটিংয়ের নেমন্তন্ন কার্ড বাড়ি বাড়ি দিত। আমি জিজ্ঞেস করছি, কী রে তুই তো কোনো দিন পার্টি করিস না, কিন্তু সিপিএমের সবার কার্ড তুই কেন, চিঠি তুই কেন বিতরণ করছিস? তখন আমাকে বলতো যে এইটা দিলে আমাকে আর রেগার কাজ যেতে হয় না, এটা আমি মাসে মাসে আমার টাকাটা আমি পেয়ে যাই। তো এই ধরনের তাদের যে গ্রামীণ স্তরে তারা পার্টির যে হোল টাইমের ওয়ার্কার, এই হোল টাইমের ওয়ার্কার মূল বেতন যোগানো হতো এই রেগার কাজের মাধ্যমে। এবং সারা ভারতবর্ষে বিগত বছরে যে তদন্ত করা হয়েছে, সম্ভবত 23টা রাজ্যের মধ্যে এই রেগার কাজে তদন্ত করা হয়েছে, সেখানে 197 কোটি টাকা সেখানে দুর্নীতি পাওয়া গেছে, অর্থাৎ কাজের কোনো হদিশ সেখানে পাওয়া যায় না। এই লিকেজগুলো কিন্তু এটার মাধ্যমে কিন্তু বন্ধ হবে। আর এটার মাধ্যমে এর আগে ভারতবর্ষের রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তি 90% অর্থ রাশি 15 জানুয়ারির মধ্যে ব্যয় করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী কিশোর বর্মন। যে আমরা 15 ফাইন্যান্স কমিশনের যে অর্থ প্রথম কিস্তির যে টাকা, আমরা ভারতবর্ষের মধ্যে মাত্র 3টে স্টেট এই টাকা আমরা প্রথম কিস্তির টাকা পেয়েছি, তার মধ্যে কিন্তু আমাদের ত্রিপুরা একটা। এবং আগামী 15 জানুয়ারির মধ্যে আমরা বাকি যেই অব্যয়িত টাকা আছে সেটাকে অন্তত 90% যাতে আমরা খরচা করতে পারি সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত স্তরে, ত্রিস্তর পঞ্চায়েত স্তরে, তার লক্ষ্যমাত্রা কিন্তু ইতিমধ্যেই আমি ভার্চুয়াল মিটিং করে সমস্ত জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলোকে নির্দেশ দিয়েছি, বিডিওদের নির্দেশ দিয়েছি এবং ডিএমদেরও সেখানে নির্দেশ দেওয়া হয়েছে। তো সেটাও আগামী 15 জানুয়ারির মধ্যে সেটাও আমরা সম্ভবত সেই লক্ষ্যমাত্রা আমরা অ্যাচিভ করতে চলেছি। যদি সেটা হয়ে যায় তাহলে পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তির টাকা ত্রিপুরায় ভারতবর্ষের মধ্যে প্রথম স্টেট হবে যেটা আমরা দ্বিতীয় কিস্তির টাকা সেটা আমরা পেতে চলেছি। তো সেই লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার 99% ব্লকে বরাদ্দকৃত অর্থরাশির প্রায় 80% ব্যয় করা হয়েছে বলে দিন জানিয়েছেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। তবে নতুন ভিবিজি রামজি আইনের আওতায় কেন্দ্রীয় রাজ্যের অর্থের হার 60 থেকে 40 হওয়ায় রাজ্য সরকারের প্রতি 40% অর্থরাশির বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নতুন বছরের শুরু থেকে শিলচর, আগরতলা ও ডিমা হাজাওয়ের মধ্যে রেল যাত্রীদের জন্য আসতে চলেছে উল্লেখযোগ্য পরিবর্তন। শিলচর আগরতলা এক্সপ্রেস এবং আগরতলা জিএমআর আগরতলা প্যাসেঞ্জার ট্রেনে আধুনিক LHB কোচ চালুর ঘোষণা করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। শিলচর আগরতলা জিমা হাসাও রুটে আধুনিক LHB কোচ চালুর সিদ্ধান্ত দেখা হচ্ছে পাহাড়ি এলাকার যাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে। উত্তর পূর্বাঞ্চলে পাহাড়ি রেলপথে যাত্রী পরিবহন সবসময় একটি প্রযুক্তিগত নিরাপত্তাগত চ্যালেঞ্জ। এই বাস্তবতায় শিলচর থেকে আগরতলা, আগরতলা থেকে ডিমা হাসাও রুটে আধুনিক LHB কোচ চালুর সিদ্ধান্তকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন পরিবহন বিশেষজ্ঞরা। 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে এই নতুন কোচ ব্যবস্থা, ফলে সরাসরি এর সুফল পাবেন আগরতলা হয়ে চলাচলকারী এই দুই গুরুত্বপূর্ণ ট্রেনে যাতায়াতকারী ত্রিপুরার হাজার হাজার যাত্রী। পাহাড়ি ভূপ্রকৃতি, তীব্র বাঁক, ঢালু ট্র্যাক ও ঘন বর্ষণের প্রভাব যেখানে রেল চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তোলে, সেখানে এই আধুনিক কোচ ব্যবস্থা যাত্রী নিরাপত্তা ও পরিষেবার মানে মৌলিক পরিবর্তন আনতে পারে বলে মত विशेषज्ञ महल इस रहा है उसको ऊपर रिटर्न कारण चला जाता है, वहां से जर्नल के द्वारा व्हील के अंदर चला जाता है, व्हील रेल को दे देते हैं। ऐसा सिस्टम पर हम लोग को आर्थिंग लीकेज कारण धरती में चला जाता है। फिर और एक तो चीज दे चुके हैं हम लोगों का और एक तो रजिस्टर दे दिया। क्या है, यहाँ एक तो रजिस्टर है, रजिस्टर व्हील है, ये रजिस्टर व्हील है, ये कंट्रोल आर्म है, कंट्रोल आर्म से रजिस्टर व्हील हर चक्का में, जो चक्का में आर्थिंग डिवाइस है, LHB गाड़ी का 1 नंबर चक्का और 8 नंबर चक्का में वो हाउसिंग डिवाइस इंतजाम कर दिया। लेकिन दूसरा जितना चक्का है उसमें एक तो
क्या है रजिस्टर लगा दिया गया, एक कंट्रोल आर्म से वो जो साइड फ्रेम को बीच में लगा दिया गया। इसमें जो करंट आता है वो लो करंट जो आता है आके ये रजिस्टर में वो स्टॉप हो जाता है। ये करंट आके यहाँ स्टॉप होता है, हर चक्का में इसको लगा दिया गया। थैंक यू। বর্তমানে এই রুটে ব্যবহৃত আইসিএফ কোচগুলি তুলনামূলকভাবে ভারী এবং পুরনো প্রযুক্তি নির্ভর হওয়ায় পাহাড়ি এলাকায় উচ্চ গতিতে চলাচলের ক্ষেত্রে ঝাঁকুনি ও স্থিতিশীলতার সমস্যা তৈরি করে। বিশেষ করে ডিমা হাসাও এবং সংলগ্ন পাহাড়ি অঞ্চলে ট্রেন চলাচলের সময় যাত্রীদের অস্বস্তি ও নিরাপত্তা উদ্বেগ দীর্ঘদিনের অভিযোগ। এই প্রেক্ষাপটে হালকা ও উন্নত সাসপেনশন যুক্ত এলএচবি কোচ পাহাড়ি ট্র্যাকে আরো ভালো গ্রিপ ও ভারসাম্য বজায় রাখতে সক্ষম বলে দাবি রেল ইঞ্জিনিয়ারদের। বিশ্লেষকদের মতে এলএচবি কোচের সবচেয়ে বড় সুবিধা হলো এর উন্নত ব্রেকিং সিস্টেম ও অ্যান্টি ক্লাইম্বিং ডিজাইন, যা পাহাড়ি এলাকায় হঠাৎ ব্রেক বা ট্র্যাক পরিস্থিতির পরিবর্তনের সময় দুর্ঘটনার ঝুঁকি কমায় উল্লেখযোগ্যভাবে। পাহাড়ি বাঁকে কোচ উল্টে যাওয়া বা একটির উপর আরেকটি উঠে যাওয়ার সম্ভাবনাও এই নকশায় অনেকটাই নিয়ন্ত্রিত থাকে। ফলে নিঃসন্দেহে যাত্রী নিরাপত্তা প্রশ্নে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আরেকটি উল্লেখযোগ্য দিক হলো যাত্রার ধারাবাহিকতা। পাহাড়ি অঞ্চলে ভারী র্যাক পরিচালনার ফলে প্রায়ই গতি সীমাবদ্ধতা এবং যান্ত্রিক সমস্যার মুখে পড়তে হতো অতীতে। এলএচবি কোচ তুলনামূলকভাবে হালকা হওয়ায় ইঞ্জিনের উপর চাপ কমবে এবং দীর্ঘ পাহাড়ি ঢালে ট্রেন পরিচালনা আরো মসৃণ হবে বলে দাবি উত্তর পূর্ব সীমান্ত রেলের। এর ফলে সময়ানুবর্তিতা বজায় রাখা সহজ হবে এবং কমতে পারে ট্রেন বাতিল বা বিলম্বের আশঙ্কাও। তবে কোচ সংখ্যা 22 থেকে 16 নামিয়ে আনার সিদ্ধান্ত পাহাড়ি এলাকার যাত্রী চাপের দিকে প্রশ্ন তুলছে নতুন করে। পর্যটন মৌসুম ও উৎসবকালে পাহাড়ি রুটে যাত্রী সংখ্যা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে চাহিদা অনুযায়ী কোচ সংখ্যা সমন্বয় না করলে আরাম ও নিরাপত্তা সুফল ম্লান হতে পারে আংশিকভাবে। সব দিক বিবেচনায় শিলচর থেকে আগরতলা, আগরতলা থেকে ডিমা হাসাও পাহাড়ি করিডোরে এলএচবি কোচ চালু হওয়া শুধুমাত্র কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নয়, বরং তা হলো পাহাড়ি রেল পরিচালনায় নিরাপত্তা, স্থিতিশীলতা ও আধুনিক প্রযুক্তির এক গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক ধাপ। সঠিক পরিকল্পনা ও যাত্রী চাহিদার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা গেলে এই সিদ্ধান্ত উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি রেলপথে আনতে পারে দীর্ঘমেয়াদী সুফল। রিপোর্ট নিউজ নাও। আগরতলা পশ্চিম ভুবনবর এলাকায় এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর খুনের ঘটনায় গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। মৃত বৃদ্ধার নাম সুলেখা দি বলে জানিয়েছে পুলিশ। স্বর্ণালঙ্কারের লোভে তাকে নৃশংসভাবে খুন করা হয় এবং তার কান ছিঁড়ে স্বর্ণালঙ্কার নিয়ে যায় খুনিরা। ঘটনার খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শুরু করে তদন্ত। প্রাথমিক তদন্তে পুলিশ ঘটনাস্থল থেকে স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল উদ্ধার করে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সন্দেহভাজন হিসেবে বৃদ্ধার মেয়ে ও মেয়ের জামাতাকে আটক করে শুরু করে জিজ্ঞাসাবাদের সময় তাদের অপরাধের কথা স্বীকার করে অভিযুক্তরা। মঙ্গলবার অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করেছে পশ্চিম থানার পুলিশ। এবং ওর হাজব্যান্ড যে আছে, কি নাম জানি তো, বিষ্ণু, ওনারা একই বাড়িতে থাকতেন এবং সবসময় অভাব অনটন লেগেই থাকতো। এবং এই মহিলার কিছুদিন আগে কিছুদিন বাদে ওনার একটা 2.5 লক্ষ টাকার একটা ফিক্সড ডিপোজিট, একটা ম্যাচুরিটি হওয়ার কথা, এবং হওয়ার পরে সেটা নমিনিও আরেকজনকে করা হয়েছে। এটা নিয়েও একটা পারিবারিক একটা বিদ্বেষ ছিল। এবং ওনার যে মেয়ের জামাই বিষ্ণু, ওরও একটা স্কুটির ডিমান্ড ছিল। তো সব কিছু মিলিয়ে পরিবারের মধ্যে একটা ঝগড়াটে পরিবেশ ছিল। তো ফাইনালি এই সমস্ত তথ্য জানার পর পরবর্তী সময় যখন আমরা স্পেসিফিক কেস নেই এবং পরের দিন ওই মহিলাও মারা যায় এবং আমরা একটি সুনির্দিষ্ট সেকশন লাগিয়ে একটা সুনির্দিষ্ট কেস নিয়ে একটা মার্ডার কেস, যেটাকে আমরা মার্ডার কেস নেই এবং ধারাবাহিকভাবে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে ফাইনালি একটা জিনিস পরিষ্কার হয় যে এই ঘটনা বুলটি এবং মানে ওনার মেয়ে, ডিজিজের মেয়ে বুলটি এবং ওর হাজব্যান্ড, ওনারা মিলেই এই ঘটনা করে ওনাকে রক্তাক্ত জখম করে এবং পরবর্তী সময়ে লোক দেখানো হসপিটালে নিয়ে যায় এবং ওই মহিলার সব জিনিসপত্রগুলি নিয়ে ওদেরই এক নিকট আত্মীয় বাড়িতে লুকিয়ে রাখে, অন্য কিছু জিনিস বলে লুকিয়ে রাখে, ওই মানে ওদের মাসি হয় সম্পর্কে। তো ফাইনালি
ফাইনালি পশ্চিম থানার ওসি এবং ওনাদের এই যে ইন্টারোগেশন টিমটা বানানো হয়েছিল ওদের জিজ্ঞাসাবাদের ফলে তারা সমস্ত সত্য ঘটনা খুলে বলে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে সমস্ত সোনার জিনিসগুলি উদ্ধার করা হয় এবং ওদের ভারত বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনার ঘটনা। উত্তর ত্রিপুরা ধর্মনগর মহকুমার মহেশপুরের সীমান্ত এলাকায় কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হন ৯৭ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান বিপিন কুমার। ঘটনার পর দ্রুত তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন সহকর্মীরা। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় তাঁকে। ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বিএসএফ। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে সীমান্তে। আচ্ছা, আজকে একটা পেশেন্ট বিপিন কুমার 35 বছর, মেল, বিএসএফ 97 ব্যাটালিয়নে আছে, আইসি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে উইথ ফায়ার হিস্ট্রি অফ ফায়ার আর্ম ইঞ্জুরিটা হয়েছে লেফট শোল্ডার এরিয়াতে। আমরা 2টা এন্ট্রির মতো উন্ড পাইছি এবং 2টা বার হয়ে গেছে এরকমও উন্ড পাইছি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।